আজ একটু পরেই আপনাদের মাঝে উপস্থিত হবেন পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী বিধায়ক। আমি সব জায়গায় এই কথাটা বলি, তার কারণ আপনারা সবাই জানেন, বা যারা শিক্ষিত আমাদের জেনারেশনের তারা প্রায় বুঝে গেছেন যে বাংলায় ৭৭টা বিরোধী বিধায়ক রয়েছে বিজেপির, যাদেরকে আপাত দৃষ্টি থেকে মনে হয় যে তারা রাজ্যের বিরোধী, কিন্তু যদি প্রকৃত অর্থে যারা রাজনীতিটাকে একটু গভীরভাবে পেছন থেকে দেখার চেষ্টা করেন, তারা যদি একটু নিজের কমন সেন্স বা বুদ্ধিটাকে একটু প্রয়োগ করেন, তাহলে দেখতে পাবেন তারা কেউই কিন্তু বিরোধী নয়। একটা ছোট্ট উদাহরণ যদি আপনাদের সামনে দিই, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। দেখুন, রাজ্যে আপনারা শুনেছেন বা দেখেছেন যে নিয়োগ দুর্নীতি, যার আমি একটা জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে। এই নিয়োগ দুর্নীতিতে যখন রাজ্যের বিভিন্ন আমলা থেকে মন্ত্রী, ইভেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি পর্যন্ত জেলে, ঠিক সেই সময় এই নিয়োগ দুর্নীতি নিয়ে সব থেকে যদি বলি কি ম্যান, অর্থাৎ একজন চাবি যদি থাকে একদম টপ ফ্লোরে পৌঁছানোর জন্য, তাহলে সেটা ছিল কালীঘাটের কাকু। শুনেছেন তো নাম? সেই কালীঘাটের কাকুর একটা টাইমে কালীঘাটের কাকুকে নিয়ে প্রচুর চর্চা হলো, কিন্তু তার ঠিক পরেই একদিন হঠাৎ দেখলাম ইএসআই জোকা হসপিটালে তাকে নিয়ে যাওয়া হলো তার ভয়েস স্যাম্পল টেস্ট করার জন্য। কিন্তু তারপর খুদ সিবিআই এর দেখলাম আমাদের ভয়েস আর পাওয়া গেল না পশ্চিমবঙ্গে। কারণ প্রকৃত অর্থে যদি সেই ভয়েস স্যাম্পল টেস্টের রিপোর্টটা পাবলিশ হতো, তাহলে আমরা দেখতে পেতাম কালীঘাটের টালির চালায় ঢুকে যেত সিবিআইটি। কিন্তু খুব সুন্দরভাবে সুকৌশলে আজও পর্যন্ত সিবিআই বা ইডি কিন্তু সেই ভয়েস স্যাম্পলের রিপোর্ট আমাদের সামনে আনতে পারেননি। কেন? তারপরে স্টেপেই যাবে কালীঘাট, সুতরাং ওই পর্যন্ত যাওয়া যাবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেন্দ্রে বিজেপি সরকার চাইতো রাজ্যের এই নিয়োগ দুর্নীতি উন্মোচন করতে, যেমন ভাবে অমিত শাহ বলেছিলেন যে সারদা নারদার টাকা যদি আমরা ক্ষমতায় আসি মানুষকে ফিরিয়ে দেব। কেন্দ্রে তো বিজেপি সরকার, দীর্ঘ থার্ড টার্ম চলছে এটা, তা সত্ত্বেও কিন্তু আজও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে, যেদিন কুণাল ঘোষ প্রেজেন্ট ভ্যান চাপড়ে বলেছিল যে এই সমস্ত সারদার আলটিমেট বেনিফিশিয়ারি হলো মমতা বন্দ্যোপাধ্যায়, আজও পর্যন্ত কিন্তু তার কাছে পৌঁছায়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি গলা উঁচিয়ে বুক বাজিয়ে যে রাজ্যে যদি একমাত্র বিরোধী বিধায়ক থাকে যে মানুষটা মানুষের কথা বলেন, আজও বিধানসভায় দাঁড়িয়ে যেখানে আমি আপনাদের সম্মুখে বক্তব্য রাখছি, ঠিক সেই টাইমে ওবিসির প্রকৃত চিত্রটা তুলে ধরছেন নওশাদ সিদ্দিকী বিধানসভায় দাঁড়িয়ে গলা উঁচিয়ে। এটাকে বলি বিরোধী বিধায়ক, যে প্রতিদিন একদম রাস্তা থেকে, ফুটপাত থেকে রাজপ্রাসাদ পর্যন্ত, অর্থাৎ অ্যাসেম্বলি ভবন পর্যন্ত মানুষের কথা বলছেন, মানুষের কণ্ঠস্বর হয়ে প্রতি মুহূর্তে বিরোধিতা করে যাচ্ছেন যেখানে বিরোধিতা করার প্রয়োজন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে স্টুডেন্ট ফ্রন্টের প্রতিষ্ঠা দিবসে এই স্টুডেন্টদের সামনে দাঁড়িয়ে কথা বলতে আজ আমার গর্বিত, আমি গর্বিত, আমি গর্ব অনুভব করছি। কারণ খুব খারাপ লাগে পশ্চিমবঙ্গে আজকে যদি আমরা এই গুটি কতক মানুষ বা কয়েকশো আমরা স্টুডেন্ট নিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম করছি, কিন্তু আজকে যদি টিএমসিপি, তৃণাঙ্কুররা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা
তৃণমূল ছাত্র পরিষদ নিয়ে একটা সভা করত, কয়েক লক্ষ তারা কিন্তু তাদের সম্মুখে শ্রোতার আসনে বসে থাকত। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়, আলটিমেট যারা ওই তৃণমূল ছাত্র পরিষদ করে তাদেরকে দেখলে আমার অনুশোচনা হয়। তার কারণ তাদের ভবিষ্যৎটা আমরা দেখতে পাচ্ছি। বাবা মা পড়াশোনা করিয়েছেন, উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাবা মায়ের আন্ডারে খুব সুন্দরভাবে পড়াশোনা করেছে, একটা সোনালী স্বপ্ন নিয়ে তারা কলেজে ভর্তি হয়েছে। তারপরে প্রকৃত চিত্রটা চোখের সামনে ভেসে উঠছে, রাজ্যে কর্মসংস্থান নেই, চাকরি নেই, যা কিছু অল্প চাকরি তাও দুর্নীতির দায়ে বিকিয়ে যাচ্ছে, যেখানে যোগ্য মেধা বিক্রি হচ্ছে প্রতি মুহূর্তে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মেরুদণ্ডহীন যারা আজও আমাদের ছোট ভাই ওই সমস্ত পতঙ্গের মতো তৃণমূলের পিছনে ছুটছে, তাদেরকে দেখলে আমার অনুশোচনা হয়। কারণ কয়েকদিন পর এই ছেলেগুলো বা এই আমার ছোট ছোট ভাইগুলো গ্র্যাজুয়েশন করবে, মাস্টার ডিগ্রি করবে, করার পর বাবাকে বলবে, বাবা আমার পড়াশোনা প্রায় শেষ। কাঙ্ক্ষিত বাবা মা ভাববে এবার হয়তো ছেলে একটা চাকরি পাবে, কিন্তু সেই কর্মসংস্থানটা কোথায়? সারা রাজ্যে কি সেই কর্মসংস্থানের জায়গা আজও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন? আজও পর্যন্ত আপনারা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পমন্ত্রীকে পাশে দাঁড় করিয়ে শিল্পের উদ্বোধন করছে, যেখানে মানুষ কর্মসংস্থান হবে? না। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে পতঙ্গের মতো মানুষ, পতঙ্গের মতো আমার স্টুডেন্ট ভাইরা তৃণমূলের পিছনে ধাবিত হচ্ছে, তখন আমাদের এই কয়েকশো স্টুডেন্ট ফ্রন্টের ছেলে, আমার ছোট ছোট ভাই যারা মাথা উঁচু করে দাঁড়িয়ে শিরদাঁড়াটাকে অবিকৃত রেখে চোখে চোখ রেখে জিজ্ঞাসা করছে যে শাসক আমার অধিকার আমাকে বুঝিয়ে দাও, এদের প্রতি আমার পুলিশ, এদেরকে সংগ্রামী অভিনন্দন জানাই। আজকের দিনে দাঁড়িয়ে বিকল্প রাজনীতির কথা আমরা বলছি, বিকল্প স্টুডেন্ট ফ্রন্টের কথাও আমরা বলছি। এই ছাত্র ইউনিট আজকে যারা তরুণ, আগামী তারা ভবিষ্যৎ। আজকে যে গাছ, আজকে আপনাদের সামনে একটা ছোট্ট উদাহরণ দেওয়ার চেষ্টা করব। যখন সালটা 2014, আমরা গ্র্যাজুয়েশন শেষ করে মাস্টার ডিগ্রি করে সবে বিএড শেষ করলাম। 2012-তে লাস্ট এসএসসি হলো। হাজার হাজার তরুণ, হাজার হাজার যুবক যাদের চোখে সোনালী স্বপ্ন, নীল স্বপ্ন, তারা স্কুল মাস্টার হবে, কর্মসংস্থান হবে, বাবা মায়ের মুখে একটু মৃদু হাসি ফোটাতে পারবে। যে বৃদ্ধ বাবা মাটা দীর্ঘদিন পরিশ্রম করে সেই তার সন্তানকে পড়াশোনা করিয়েছে, সেই বাবা মায়ের মুখে দুটো অন্ন তুলে দিতে পারবে, তার বাবা মাকে সুষ্ঠুভাবে শেষ বয়সে চিকিৎসার যে সুযোগ সুবিধা সেটা দিতে পারবে। কিন্তু আমরা তখন অনুধাবন করলাম, মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বললেন যে এসএসসি কোনো দুর্গা পুজো নয় যে বছর বছর হবে। তখন আমরা বুঝেছিলাম যে এদের ইন্টেনশন, এদের মানসিকতা মোটেও ভালো নয়। তাই 2014 সালে এই গল্পটার পশ্চাতে আমি আপনাদেরকে কারণ বলব। 2014 সালে তখন কারমাইকেল হোস্টেলে থাকতাম। তখন ভাবলাম যে যখন যে স্বপ্ন নিয়ে কলকাতার বুকে পা রেখেছিলাম 2008 সালে, সেই স্বপ্নটা কোথাও একটা ধূসর ধুলির মধ্যে মিশে যাচ্ছে। এইটাকে উজ্জীবিত করতে হলে মেরুদণ্ডটা শক্ত করে রাস্তায় নামতে হবে। সেদিন গুটি কত ছেলে, সদুয়েক ছেলে, এই সদুয়েক ছেলেকে নিয়ে প্রথম আমরা কলেজ স্ট্রিট থেকে ধর্মতলার উদ্দেশ্যে একটা মিছিল করেছিলাম। সেদিন আমার সঙ্গে যারা কলেজ রাজনীতি করত, তারা তৃণমূলের কলকাতা বিশ্ববিদ্যালয়ের বড় বড় দায়িত্বে। সেদিন তারা আমাকে চোখ রাঙিয়ে বলেছিল যে তুই যেটা করছিস সেটা মোটেও ভালো নয়, তোর ভবিষ্যতের জন্য এটা মোটেও
ফলপ্রসূ, খুব ভালো ফল তুই পাবি না। তাতে তোর ব্যক্তিগত জীবনের অনেক ক্ষতিও হতে পারে। আমি একটা কথা বলেছিলাম যে সংবিধান রক্ষা করার জন্য, যে স্বাধীনতা অর্জন করার জন্য সারা ভারতবর্ষে লাখো লাখো যুবক রক্ত দিয়েছে, জীবন বলিদান দিয়েছে। আমার মতো মহিউদ্দিন মাহি যদি মুর্শিদাবাদ থেকে এসে আমার রক্তের উপর যদি পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ বেকারের চাকরি হয়, আমার এই মায়ের রক্ত আমি কলকাতার বুকে দিয়ে যাব। সেদিন আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল লালবাজার, প্রধান নেতৃত্ব লালবাজার তুলে নিয়ে যাওয়ার পর আমাকে বেশ কয়েকজন বললেন, তুই তো চাকরি পাবি, চাকরি করতে এসেছিস, কেন সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিস? আমি সেদিন বললাম বা বলেছিলাম যে আমার লড়াইটা মূলত সরকারের বিরুদ্ধে। এটা আপনারা ভাবছেন কেন? আমার লড়াই তো আমার অধিকারের জন্য। যে অধিকার দিচ্ছে না, আমার লড়াইটা তার বিরুদ্ধে। তো আপনারাই আপনাদের আইবি থেকে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আপনারা রাজ্য সরকারকে বলুন যে আমাদের পরীক্ষাটা যেন হয়, চাকরির যেন সুব্যবস্থা হয়, তাহলে আর আমাদেরকে রাস্তায় নামার প্রয়োজন হবে না। সেই যে বীজটা 2014 সালে বপন করা হয়েছিল, তারপর অনেক জল পশ্চিমবঙ্গে আমরা বিগত 10 বছরে গড়িয়েছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় গিয়ে সংগঠন তৈরি করেছি। তারপর একটা টাইমে এসে আপনারা দেখলেন যে কলকাতার বুকে আজ 12খানা ধর্ণা মঞ্চ রয়েছে। আজকে চাকরি প্রার্থী থেকে শুরু করে চাকরিজীবী গলা উঁচিয়ে আজকে ধর্মতলার রাস্তায় রাজ্য সরকারের চোখে চোখ রেখে প্রশ্ন করছে। তাহলে যে বীজটা 2014 সালে বপন করা হয়েছিল, তা অসত্য গাছে রূপান্তরিত হয়েছে আজকে ধর্মতলায়। আজকে স্টুডেন্ট ফ্রন্ট, যে বীজটা 2 বছর আগে বপন করা হয়েছে, সারা পশ্চিমবঙ্গের বুকে একটা অসত্য গাছে রূপান্তরিত করব আমরা। এই প্রতিজ্ঞা আজকে এই সভা থেকে আমরা নিয়ে গেলাম। আমাদের এই স্টুডেন্ট ফ্রন্টের দিশা যে মানুষটা দেখিয়েছিল, স্টুডেন্টদেরকে একত্রিতকরণ করে তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য যে মানুষটা লড়াই করেছিল, আজকে দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য, তার আমাদেরকে স্মরণ সভা করতে হয়, সেই আনিস খান। তাহলে আজকে যদি আমরা নিভে যাই, আজকে যদি তার দেখানো উদ্দেশ্য থেকে আমরা সরে যাই, তাহলে তার প্রতিটা রক্তবিন্দুকে আমরা অপমান করলাম। আর যদি তার রক্তবিন্দুর উপর দাঁড়িয়ে আমরা শপথ গ্রহণ করতে পারি, সে যে অঙ্গীকার, সে যে শপথ নিয়েছিল, সেই শপথকে আমরা ভবিষ্যতে বাস্তবায়ন করে বাংলার মাটিতে দেখাবো, এটা হবে তার শহীদের প্রকৃত মর্যাদা দেওয়া। আমি মনে করি